আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে আমরা সপ্তম শ্রেণীর নমুনা প্রশ্নপত্রের তৃতীয় পর্বটা দেখব। আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার প্রথম পর্বে এই যে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো ছিল তার উত্তরগুলো দেখেছিলাম। দ্বিতীয় পর্বে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় পর্বে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 10টা, প্রত্যেকটা 2 করে, 10টা হচ্ছে 20 নম্বর। এই 10টা প্রশ্নের সমাধান বা উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রথমে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো। সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো। তাম্রলিপ্তি বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন 4 জন বিদেশি বন্ধুর নাম লেখো। ভেটো ক্ষমতা রয়েছে কয়টি দেশের? যে কোনো 2টি দেশের নাম লিখো। সংবিধান কাকে বলে? ব্লু ইকোনমি বলতে কী বোঝায়? খনিজ সম্পদ বলতে কী বোঝায়? 2টি খনিজ সম্পদের নাম লিখো। সামাজিক রীতিনীতি 4টি বৈশিষ্ট্য লিখো। পরিবারের সম্পদের টেকসই ব্যবহারে তুমি যে পদক্ষেপ গ্রহণ করো তার মধ্যে যে কোনো 2টি উল্লেখ করো। তো চলো শিক্ষার্থীরা, এখন আমরা একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখি। মোট 10টা প্রশ্ন থাকবে, 10টা থেকে 10টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 2 করে হচ্ছে 20 নাম্বার। প্রথম প্রশ্ন, বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো। বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের অন্যতম প্রধান কারণ বাংলার ভূমি ছিল খুবই উর্বর। অসংখ্য নদ নদী ছড়িয়ে আছে সমস্ত ভূভাগ জুড়ে। জলের এই অবাধ প্রবাহ চাষের জমিতে সেচের কাজে সহায়ক ছিল, এজন্য প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়। বাংলা ছিল জলজঙ্গলে বেষ্টিত ভূখণ্ড। সুপ্রাচীনকাল থেকে এখানে নানান ধারার মানুষ এসে বসতি স্থাপন করেছে। ঝড়, তুফান, বন্যা প্রভৃতি নানান রকমের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই মানুষ কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিক জীবন গঠনের চেষ্টা করেছে। নদী ও সমুদ্রের সুবিধার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে বাণিজ্য করতে আসার সুযোগ পায়। কৃষি ও বাণিজ্যের বিকাশের সাথে সাথে এখানে শিল্পের বিকাশও ঘটে। 2 নম্বর প্রশ্ন, সুপ্রাচীনকাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো। সুপ্রাচীনকাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ হলো উন্নত নৌ যাতায়াত ব্যবস্থা এবং পণ্যের সহজলভ্যতা। আরব বণিক থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন বণিকেরা নৌবিদ্যায় পারদর্শী ছিলেন, এজন্য তারা বাংলায় সুপ্রাচীনকাল থেকেই ব্যবসা করতে আসতেন। প্রাচীনকালে বাংলা অঞ্চলে ব্যবসা বাণিজ্যের বিস্তারে কয়েকটি নৌবন্দর এবং সমুদ্র বন্দরের ভূমিকা ছিল ব্যাপক। এর মধ্যে চন্দ্রকেতুগড়, তাম্রলিপ্তি এবং সমন্দরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাম্রলিপ্তির সঙ্গে প্রায় গোটা পৃথিবীর সামুদ্রিক যোগাযোগ ছিল। 3 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্তি বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। তাম্রলিপ্তি বন্দর ছিল বাংলার সবচাইতে পুরাতন গুরুত্বপূর্ণ বন্দর এবং নগর কেন্দ্র। তাম্রলিপ্তির সঙ্গে প্রায় গোটা পৃথিবীর সামুদ্রিক যোগাযোগ ছিল। তাম্রলিপ্তির ধ্বংসাবশেষ বর্তমানে পাওয়া যাবে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের তমলুক জেলায়। প্রাচীন ভারতীয় সাহিত্য, সিংহলী গ্রন্থ ও গ্রিক ও চৈনিকদের লেখায় তাম্রলিপ্তি বন্দরের উল্লেখ রয়েছে। রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এই বন্দরটি প্রাক সাধারণ অব্দ 3য় শতক থেকে সাধারণ অব্দ 8ম শতক পর্যন্ত সক্রিয় ছিল। এটি ছিল বাংলার সবচেয়ে পুরাতন গুরুত্বপূর্ণ বন্দর এবং নগর কেন্দ্র। ইতিহাসবিদ ডক্টর এনামুল হকের গবেষণা থেকে জানা যায়, নদীতে অত্যাধিক পলি জমার কারণেই 8ম শতক থেকে বন্দরটি ক্রমেই তার গুরুত্ব হারায়। তাম্রলিপ্তি ছিল বাংলা অঞ্চলের পশ্চিম দিকে অবস্থিত বাণিজ্য বন্দর। বন্দরটি যে সময় থেকে নিষ্ক্রিয় হতে শুরু করে সেই সময় বাংলার পূর্ব দিকে বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের সন্নিকটে সমন্দর নামে একটি বন্দরের উত্থান হয়। 4 নম্বর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন 4 জন বিদেশি বন্ধুর নাম লেখো। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল এমন বিদেশি বন্ধুর কিন্তু কোনো শেষ নেই, অনেক নাম রয়েছে। তার মধ্যে থেকে আমরা 4 জনের নাম এখানে উল্লেখ করছি। 1, সাইমন ড্রিং, একজন ব্রিটিশ সাংবাদিক। 2, শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী। 3, মাদার তেরেসা, নোবেলজয়ী মানবতাবাদী। এবং 4, লিওনিদ ব্রেজনেভ, তৎকালীন সোভিয়েত নেতা। 5 নম্বর প্রশ্নে রয়েছে, ভেটো ক্ষমতা রয়েছে কয়টি দেশের? যে কোনো 2টি দেশের নাম লিখো। ভেটো ক্ষমতা রয়েছে মোট 5টি দেশের। এই 5টি দেশের মধ্যে 2টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এবার একটু বিস্তারিত জেনে রাখো ভেটো ক্ষমতা সম্পর্কে, এ পর্যন্ত লিখলেই কিন্তু হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উত্থাপিত হলে পরিষদের স্থায়ী সদস্য হিসেবে সোভিয়েত ইউনিয়ন 2বার তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিল। ভেটো ক্ষমতা কেবল পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের রয়েছে। এই ক্ষমতার ফলে তারা এককভাবে অন্যদের সম্মিলিত প্রচেষ্টাও ঠিকিয়ে দিতে পারে। অর্থাৎ নিরাপত্তা পরিষদে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সব কয়টি স্থায়ী সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন।
5টি দেশ এমন ক্ষমতাধর, আর সেই দেশগুলো হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। রাশিয়া যেটা সেটাই হচ্ছে আগে কী ছিল, সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, সংবিধান কাকে বলে? রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কতগুলো মৌলিক নিয়ম নীতি থাকতে হয়। নিয়মের অধীন এই মৌলিক নিয়ম নীতিগুলোকে বলা হয় সংবিধান। সংবিধান ছাড়া রাষ্ট্র চলতে পারে না। আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নিয়মকানুন ও কর্তব্য লিখিত আকারে রয়েছে সংবিধানে। রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ ও লক্ষ্য সম্পর্কে জানা যায় সংবিধানের মাধ্যমে। স্বাধীনতার পর 1972 সালের 11 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। পরবর্তীতে সেই বছর 16 ডিসেম্বর বিজয় দিবস থেকে বাংলাদেশ সংবিধান কার্যকর হয়। 7 নম্বরে রয়েছে ব্লু ইকোনমি বলতে কী বোঝায়? মূলত সমুদ্র নির্ভর অর্থনীতিকে ব্লু ইকোনমি বলে। সমুদ্রের তলদেশে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় তার উপর নির্ভর করে যে অর্থনীতি গড়ে ওঠে তাকে ব্লু ইকোনমি বলা হয়। 2050 সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় 900 কোটি। এই বিপুল জনগোষ্ঠীর খাবার যোগান দিতে গিয়ে আমাদের সমুদ্র সম্পদের আহরণ বৃদ্ধি করতে হবে। সম্প্রতি আমাদের জন্য একটা বিশেষ খুশির কারণ হয়ে উঠেছে এই সমুদ্র। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের অংশের উপর অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। আর এই সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি হচ্ছে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি। সর্বপ্রথম 1994 সালে বেলজিয়ামের অধ্যাপক গুন্টার পাউলি কোনো দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য একটি টেকসই ও পরিবেশ বান্ধব মডেল হিসেবে সুনীল অর্থনীতির ধারণা দেন। 8 নম্বর প্রশ্ন, খনিজ সম্পদ বলতে কী বোঝায়? দুটি খনিজ সম্পদের নাম লিখো। এক বা একাধিক উপাদানে গঠিত হয়ে বা সামান্য পরিবর্তিত অবস্থায় যেসব রাসায়নিক প্রক্রিয়াজাত যৌগিক পদার্থ শিলা স্তরে সঞ্চিত থাকে তাকে খনিজ বলে। আবার বিশেষ রাসায়নিক গঠনযুক্ত প্রাকৃতিক ও অজৈব উপায়ে গঠিত বস্তুকেই খনিজ সম্পদ বলা হয়। দুটি খনিজ সম্পদের নাম হচ্ছে কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। 9 নম্বর, সামাজিক রীতিনীতির 4টি বৈশিষ্ট্য লিখো। সামাজিক রীতিনীতির একাধিক বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 4টি বৈশিষ্ট্য হচ্ছে নিম্নরূপ। 1, সামাজিক রীতিনীতি সামাজিকভাবে তৈরি হয়। 2, সামাজিক রীতিনীতি ভালো হতে পারে, মন্দও হতে পারে। 3, একই বিষয়ে ভিন্ন ভিন্ন এলাকায় বা দেশে আলাদা রকমের সামাজিক রীতিনীতি হতে পারে। 4, রীতিনীতি অধিকাংশ ক্ষেত্রে কিছু অলিখিত নিয়মকানুন। সর্বশেষ 10 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিবারের সম্পদের টেকসই ব্যবহারে তুমি যে পদক্ষেপ গ্রহণ করো তার মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। পরিবারের সম্পদের টেকসই ব্যবহারে বহু পদক্ষেপ রয়েছে, এর মধ্যে থেকে দুটি পদক্ষেপ উল্লেখ করা হলো। তো যে কোনো দুইটা লিখলে হবে, এখানে আমরা 5টা লিখেছি। 1, প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধ করা। 2, বৈদ্যুতিক যন্ত্রের সুইচ অকারণে চালু না রাখা। 3, ব্যবহারের সময় ছাড়া পানির কল বন্ধ রাখা। 4, ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচ বন্ধ করা। 5, বৃষ্টির পানি সংরক্ষণ করা। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকে আলোচনা। আমরা আগামী পর্বে রচনামূলক প্রশ্ন রয়েছে প্রেক্ষাপটবিহীন 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের সমাধান দেখব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 4 নম্বর পর্বে। শিক্ষার্থীরা, তোমাদের যে 5টা অধ্যায় রয়েছে এই 5টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে। আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর আর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখেছি। রচনামূলক প্রশ্নগুলো বাকি রয়েছে, এগুলোর সমাধান খুব শীঘ্রই চলে আসবে। পরবর্তীতে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন ভিডিও তোমাদের দিয়ে দিব, যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।